মেগা সানডে, মেগা বড় ম্যাচ আগামীকাল অর্থাৎ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, যেখানে পাকিস্তানের ক্ষেত্রে জিনিসটা ডু অর ডাই ম্যাচ এবং পাকিস্তানের অন্যতম ভরসা ফাকার জামান কিন্তু থাকবে না। কেমন হতে পারে ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচে ভারতের এবং পাকিস্তানের সম্ভাব্য একাদশ এবং যেই দ্বৈরথগুলির পিছনে আমরা নজরে রাখবো সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কালকের ম্যাচে সবার প্রথমে নজর থাকবে বিরাট কোহলির দিকে। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি যেরকমভাবে 38 বলে 22 রানের ইনিংস খেলেছে, সেটা স্বভাবতই কিং কোহলির স্বভাবভঙ্গ ছিল না। কারণ সেখানটাতে অনেক বেশি ডট বল ছিল এবং বিরাট কোহলি মিডল ওভার্সে যেরকম করে স্ট্রাইক রোটেট করে, সেই স্ট্রাইক রোটেটের কোনো কিন্তু লেশ মাত্র ছিল না আগের দিন। বাংলাদেশের স্পিনার বরাবরই চাপে রেখেছিল, যেটা ইংল্যান্ড সিরিজে আমরা দেখেছি যে রশিদ খানও চাপে রেখেছিল। তো পাকিস্তানের যে স্পিনার রয়েছে তার মধ্যে আমরা যদি দেখি সেখানটাতে রয়েছে আবরার আহমেদ কিন্তু বিগ ব্যাশে কন্টিনিউ খেলছিল। আবরার, তাছাড়া খুশদিল এবং কিছুটা শট শাকিল, তাছাড়া কিন্তু স্পিনিং অপশন পাকিস্তানের কাছে নেই। এক্ষেত্রে কথাটা বলার কারণ পাকিস্তান নিজস্ব যে খেলাগুলো ভারতের সঙ্গে ছাড়া বাকি সব খেলাই পাকিস্তানের নিজের হোম গ্রাউন্ডে খেলছে। তো পাকিস্তানের যে হোম গ্রাউন্ড সেটা খুব ব্যাটিং ফ্রেন্ডলি, তো সেখানটাতে স্পিনারদের অতটা ভ্যালু নেই। কিন্তু যদি আপনি দুবাইয়ের কথা বলেন, দুবাইয়ের পিচ কিন্তু তুলনামূলক স্লো। তো সেখানটাতে তিনটে বা দরকারে আপনি চারটেও স্পিনার খেলাতে পারেন, যেটা কিন্তু কার্যক্ষেত্রে আসবে। আপনি যদি পাকিস্তানের এগেনস্টে ভারতের একাদশ দেখেন, সেখানটাতে দেখবেন যে তিনটে স্পিনার থাকবেই বাংলাদেশের এগেনস্টে যেরকম ছিল। কিন্তু পাকিস্তান কিন্তু চাইলেই সেখানটাতে তিনটে স্পিনারে নামতে পারবে না, কারণ তার কাছে যে দুটো স্পিনার রয়েছে সেই দুটো কোনো রকমে কাজ চালিয়ে দেওয়ার মতো। আবরার আহমেদ একমাত্র প্রপার স্পিনার। তো বিরাট কোহলি বা ইন্ডিয়ার মিডিল ওভার্সে যে স্পিনারদের ক্ষেত্রে সমস্যা, সেটা হয়তো কালকে পাকিস্তান ম্যাচে থাকবে না। তো বিরাট কোহলির ব্যাটে বড় রান আসবে, এটাই কিন্তু প্রত্যাশিত। এছাড়াও নজরে থাকবে পাকিস্তানের ব্যাটিং ইউনিট, কারণ ফখর জামান ছাড়া পাকিস্তানের ব্যাটিংয়ে কিন্তু সেরকমভাবে করে রান করার মতো কেউ নেই। ফখর জামান বরাবরই চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা ওয়ার্ল্ড কাপ হোক বড় ম্যাচে খেলে। ফখর জামান যেরকমভাবে করে কন্টিনিউ স্ট্রাইক করতে করতে অপোনেন্টের উপর প্রেশারটা দেয়, নিজের টিমের উপর থেকে যেরকম করে প্রেশারটা সরিয়ে নেয়, সেরকমভাবে কিন্তু খেলার মতো এই মুহূর্তে বাংলাদেশের কোনো ওপেনিং ব্যাটসম্যান নেই। বাবর আজম নিজের ন্যাচারাল যে পজিশন সেটা ছেড়ে কন্টিনিউ ওপেন করতে এসছে এবং শট শাকিলও আগের দিন ম্যাচে ওপেন করেছে। আমরা যদি আগের দিনের প্লেইং 11 দেখি, তো পাকিস্তান অবশ্যই চেষ্টা করবে যে ফখর জামান যেরকম করে অ্যাটাকিং স্টার্ট দিত সেইটা করার। কিন্তু দুবাইয়ের মাটিতে সেটা কতটা কি কার্যকর হবে সেটা কিন্তু বলা মুশকিল। কারণ ভারত যখন প্রথমে বোলিং করেছে বাংলাদেশের বিরুদ্ধে, তখন কিন্তু ভারত পাওয়ার প্লেতে যথেষ্ট উইকেট নিয়েছে। তুলনামূলক ভারত যখন ব্যাটিং করতে গেছে তখন কিন্তু পাওয়ার প্লেতে রান এসছে, মিডল ওভার্সে স্লো হয়ে গেছে। তো পরের দিকে শিশিরের ফ্যাক্টর হোক বা যেই কারণে হোক, পাওয়ার প্লেতে রান করা কিন্তু পরের দিকে তুলনামূলক সহজ। এবং পাওয়ার প্লে বাদ দিলে যখন মিডল ওভার্স হবে তখন কিন্তু বাংলাদেশ মিডল ওভার্সের তুলনামূলক ভালো খেলেছিল ভারতের থেকে। তো আপনি যদি এটা দিনের বেলা আর রাতের বেলার ম্যাচ কন্ডিশন দেখেন, এটা কিন্তু আগের দিনের ম্যাচে বুঝতে পারবেন। আমি এর আগেবার যখন ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম যে দুবাইয়ের পিচ স্লো হবে। তো অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পেলেন যে বাংলাদেশের পিচও স্লো হয়েছে, বাংলাদেশের এগেনস্টে যে ইন্ডিয়া খেলেছিল সেটা। তো আশা করা যায় এটা খুব হাই স্কোরিং ম্যাচ হবে না। আজকে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ যেটা পাকিস্তানে হতে চলেছে সেটা অবশ্যই হাই স্কোরিং হবে, কিন্তু দুবাইয়ের মাটিতে আমি এক্সপেক্ট করছি না যে 350-380 রানের কোনো ম্যাচ যাবে। 300 বা 320 যদি কোনো কারণে কোনো টিম টপকে দিতে পারে, তো সেটা ম্যাচ উইনিং টোটাল হতে পারে। এবার আসা যাক ভারতের প্লেইং 11 নিয়ে। ভারত কিন্তু নিজেদের যে প্লেইং 11 বাংলাদেশের এগেনস্টে খেলেছে সেটাতে কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এক্ষেত্রে কিছু জিনিস আলোচনা করার দরকার। সেটা হচ্ছে যে ভারত বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিংকে নিয়েছিল যে তারা হোয়াইট বলে রেগুলার পাওয়ার প্লেতে উইকেট নিচ্ছে, কিন্তু হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি আগের দিনের ম্যাচে ভালো ফল করেছে। তো আমার মনে হয় না হর্ষিত রানা বা মোহাম্মদ শামিকে বসানো হবে। এক্ষেত্রে তাহলে কথা বলার প্রয়োজন যে আর্শদীপ সিংকে তাহলে নিয়ে আসা হয়েছে কেন। যদি আর্শদীপ সিংকে বসিয়েই রাখা হয়, আর্শদীপ সিং যদি নতুন বলে উইকেট না চলে, যদি মিডিল ওভার্সে হার্দিক পান্ডিয়াকে দিয়ে কাজ চলে যায়, সেক্ষেত্রে আর্শদীপ সিংকে স্কোয়াডে রাখার কি দরকার? এবং সেক্ষেত্রে মোহাম্মদ সিরাজকে কেন বাদ দেওয়া হয়েছে? কারণ মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হয়েছে, মোহাম্মদ সিরাজ নাকি পুরনো বলে অতটা বেশি এফেক্টিভ না, যেটা রোহিত শর্মা কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে।
তো হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি যদি কন্টিনিউ খেলে তাহলে নতুন মুখ হিসেবে হর্ষদীপ সিংকে রাখার কি দরকার, এবং যদি হর্ষিত রানাকে কালকে ড্রপ করা হয় সেক্ষেত্রেও প্রশ্ন উঠবে যে আগের দিনের ম্যাচে 3 উইকেট নেওয়া হর্ষিত রানা কেন বসলো। তো ম্যানেজমেন্ট যেই টিমই খেলার প্রশ্ন আসতে কিন্তু বাধ্য। এটা একটা মাথা ব্যথা, কিন্তু এটা মধুর মাথা ব্যথা, কারণ হর্ষিত রানা হোক বা হর্ষদীপ সিং হোক যেই হোক তারা উইকেট নিতে দক্ষ, এবং আগের দিন ইন্ডিয়া যে প্লেইং 11 খেলেছে সেখান থেকে খুব বেশি সরবে না। সেম বলা যায় বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে, তখন বরুণ চক্রবর্তীকে উইকেট নেওয়ার জন্য নেওয়া হয়েছে, কিন্তু কুলদীপ যাদবকে হয়তো আমি বসানোর সম্ভাবনা দেখছি না, কারণ বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং জাডেজা এই তিনজনেই কিন্তু ফিঙ্গার স্পিনার, তুলনায় একমাত্র কুলদীপ যাদব কিন্তু রিস্ট স্পিনার এবং লেগ স্পিনার। তো কুলদীপ যাদবের থাকা মানে ভ্যারাইটি অনেক বেশি থাকবে, এবং যেরকমভাবে করে জাডেজা বা অক্ষর প্যাটেল ব্যাটে বলে ইন্ডিয়াকে ভরসা যোগাচ্ছে, তো তাদেরকে সাইড লাইন করে বরুণ চক্রবর্তীকে খেলানোর কোনো মানে দাঁড়াচ্ছে না, বা ওয়াশিংটন সুন্দরকেও আমি খেলতে দেখছি না। তো ইন্ডিয়া আগের দিন যে প্লেইং 11 খেলেছিল সেটাতেই স্থির থাকবে। এইবার যদি পাকিস্তানের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা যায় যে পাকিস্তান এই ম্যাচ জেতার জন্য কি করতে পারে, কারণ আপনারা যদি আগে দেখে থাকেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছাড়া ভারত কিন্তু সেরকমভাবে করে পাকিস্তানের কাছে কোনো কারণেই চ্যালেঞ্জের সম্মুখীন হয়নি। আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা ওয়ার্ল্ড কাপ হোক, 2020 ওয়ার্ল্ড কাপ যেটা হেরেছিল 2021 সালে বিরাট কোহলির নেতৃত্বাধীন, সেইটা ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপেও হারায়নি। তো পাকিস্তান এমন কি করতে পারে? পাকিস্তানের সবার আগে চেষ্টা করতে হবে তাদের যে পেস ট্রায়ো, সেই শাহিন শাহ আফ্রিদি, হ্যারি শ্রফ এবং নাসিম শাহ, এই তিনজন যেন পাওয়ার প্লেতে খুব ভালো উইকেট তোলে এবং যেন ডেথ ওভার্সে রান না দেয়। আপনারা যদি দেখে থাকেন নিউজিল্যান্ডের এগেনস্টে কিন্তু শাহিন শাহ আফ্রিদিরা ডেথ ওভার্সে অনেক রান দিয়েছিল, এবং ভারতেরও কিন্তু 8 নম্বর অব্দি ব্যাটসম্যান রয়েছে। তো পাকিস্তান যদি সেটাকে ঠিকঠাক ইউজ না করতে পারে, ভারত কিন্তু দুবাইয়ের ওই স্লো পিচেও 300-র উপর রান খুব ইজিলি তুলতে পারবে, যেটা পাকিস্তানের পক্ষে কষ্টসাধ্য হবে। বুমরা ছাড়াও কিন্তু ভারতের বোলিং যথেষ্ট স্ট্রং। তো পাকিস্তান যদি এটা ভাবে যে না হাই স্কোরিং হলেও আমরা চেস করে দেবো, সেটা কিন্তু ভুল ধারণা। কারণ আপনারা যদি দেখে থাকেন কুলদীপ যাদবের এগেনস্টেও কিন্তু বাবর আজম একটু দুর্বল। বাবর আজমের যে সাম্প্রতিক ফর্ম সেটা নিয়েও চর্চা রয়েছে, কিন্তু বিরাট কোহলি আর বাবর আজমের ফর্ম নিয়ে কম্পারিজনে আমি যাব না, আকাশ পাতাল ডিফারেন্স দুটো প্লেয়ারের মধ্যে। আমি শুধু বলবো যে বাবর আজম যদি ঠিকঠাক স্ট্রাইক রোটেট না করে ফর্মে না ফেরে, তাহলে কিন্তু ফাকার জামান ছাড়া পাকিস্তানের এই ব্যাটিং অর্ডার একদমই ভয় পাওয়ানোর মতো নয়। এবং মোহাম্মদ শামি যেরকমভাবে করে ফর্মে রয়েছে, হর্ষিত রানা যেরকমভাবে করে উইকেট তুলেছে, তাতে করে পাকিস্তান যদি আগে ব্যাট করে পাকিস্তানের অবস্থাও কিন্তু বাংলাদেশের মতো হওয়াটা খুব স্বাভাবিক। পাকিস্তানের যে সম্ভাব্য একাদশ হতে পারে সেখানটাতে শহদ শাকিল এবং বাবর আজম আগের দিন যেরকম ওপেন করেছিল সেটা হতে পারে, কিন্তু আমার মনে হয় পাকিস্তানের যে লিগ ছিল সেইখানটাতে উসমান খান যেরকমভাবে করে খেলেছিল, তো উসমান খানকে হয়তো চেঞ্জে আনতে পারে ফাখার জামানের এগেনস্টে। এছাড়া পাকিস্তানের টিমে আর কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। এবং রিজওয়ান যেরকমভাবে করে মিডিল ওভার্সে কন্টিনিউ খেলেছে, রিজওয়ানকে টপ অর্ডারে শুরুর দিকে অর্থাৎ ওপেনের দিকে নিয়ে যাওয়ার প্রশ্ন নেই। তো আমার মনে হয় যে শট সাকিল আর বাবর আজমই ওপেন করবে, এবং যেরকম লাইন আপ ছিল সেই অনুযায়ী আসবে। ফাখার জামানের জায়গায় শুধুমাত্র ওসমান খান ঢুকবে, তাছাড়া পাকিস্তানের প্লেইং 11 সেমই থাকবে। তো এই হলো আমার প্রেডিকশন, যেখানটাতে আমি বলছি ইন্ডিয়া 95% এই ম্যাচ জিতবে। বাকি 5% কেন ডাউট রয়েছে, কারণ একটা ব্যাড ডে যেতেই পারে যেখানে পচা সম্মুখে পা কাটে। তো হোপফুলি ইন্ডিয়া সেরকম কিছু হবে না, এবং কালকে আমরা পাকিস্তানকে আবারও নাস্তানাবুদ করে দেবো।